তো নেহাও ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে 9-10-এর ম্যাথ এবং রসায়ন বেশ খানিকটা শিখে ফেলছে। আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে 9-10-এ পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে। এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা, রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার, এবং আমার ভালো লাগলো শখের জায়গা থেকে আমি রসায়নে তাকে নিয়ে কিছু পর্ব করছি, কিছু কোশ্চেন করছি। তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার। তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই। নেহা, নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। ওকে, তোমার প্রিয় লেখক কে? কাজী নজরুল ইসলাম। সুন্দর, উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর। ডিয়ার অডিয়েন্স, আজকে আবার নেহাকে কেমিস্ট্রির উপর আমি কোশ্চেন করব। আজকের টপিক হলো অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব যৌগ, এবং মাধ্যমিকের এসএসসি লেভেলের যে রসায়ন বইটা আছে সেইখানে জৈব যৌগের অল্প খানিকটা আছে, সেইখান থেকে আমি ওকে কিছু কোশ্চেনের সম্মুখীন করব। তো নেহা, তোমার পুরো নামটা কি জানো বলো? নুসরাত মেহজাবিন নেহা। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি? আমি ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। আচ্ছা, কোন ক্লাস? 7। সো তোমাকে আমি কোশ্চেন করব, তোমার দেওয়া অ্যান্সারের ভিতরে যদি 50%ও ভুল হয় তাহলেও আমি খুশি, কারণ এই কোর্সটা তো আমার না। ঠিক আছে, তুমি 7-এ পড়ো, তুমি চেষ্টা করো সুন্দর করে বলো। হ্যাঁ, আচ্ছা। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ, কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। আর যদি বলি জৈব রসায়ন কাকে বলে? রসায়নের যে অংশে কার্বনের যৌগ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে জৈব রসায়ন বলে। আচ্ছা, জৈব যৌগ এত প্রভাবশালী একটা ব্যাপার রসায়নের, যে তাকে নিয়ে হিউজ আলোচনা আছে, এবং রসায়নের একটা বিশাল অংশ জুড়ে জৈব যৌগ রয়েছে। তো কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। আর কার্বন, তাহলে এত বেশি যৌগ কেন কার্বন গঠন করে, মানে কার্বনের প্রাচুর্য মানে এত বেশি কেন, এই কারণ বলতে পারবো দু একটা? কেন এত বেশি কার্বনের যৌগ? কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য, তারপর কার্বন দ্বি-ত্রি বন্ধন সৃষ্টি করার ক্ষমতা রাখে, তারপর কার্বনের যৌগগুলো অধিক পরিমাণে সমানতা ধর্ম প্রদর্শন করে। এসব কারণে কার্বন অনেক বেশি প্রকৃতিতে। হ্যাঁ, তো ক্যাটিনেশন ধর্মটা কি বলতে পারবো? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের সাথে তারা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন সৃষ্টি করে, বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করে, তাদের এই বিশেষ ক্ষমতাকে ক্যাটিনেশন ধর্ম বলে। আচ্ছা, ওকে ওকে। জৈব যৌগকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে, এটাই লেখা আছে বইতে। সো কি কি এটা বলো তো পারবা? অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। অ্যালিফেটিক কাকে বলে? অ্যালিফেটিক হচ্ছে যে জৈব যৌগের কার্বন কার্বন মুক্ত শিকল বিদ্যমান, তাকে অ্যালিফেটিক জৈব যৌগ বলে। থ্যাংক ইউ। অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলে? যে জৈব যৌগের কার্বনের সাথে কার্বনের বদ্ধ শিকল বিদ্যমান তাকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। সুন্দর হচ্ছে। তো কয়েক প্রকারের অ্যালিফেটিক মানে জৈব যৌগের যৌগগুলোকে বিভিন্ন গোত্রে বিভাজিত করা হয়। তো কয়েকটি অ্যালিফেটিক গোত্রের নাম বলতে পারো তুমি? 2-3টে বলো তো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালকেন। অ্যালকেন কাকে বলে? যে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। সুন্দর। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটা H অর্থাৎ হাইড্রোজেন অপসারণ করলে অবশিষ্ট অংশকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকিন কাকে বলে? অ্যালকিন অ্যালিফেটিক অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে যৌগের কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে। অ্যালকিন বলে। তারপরে জৈব যৌগে রয়েছে
অ্যালকোহল আছে, অ্যালকোহল কাকে বলে? যে জৈব যৌগের সাধারণ সংকেত হাইড্রক্সাইড মূলক তাকে অ্যালকোহল বলে। আচ্ছা, অ্যালডিহাইড কাকে বলে? অ্যালডিহাইড যে জৈব যৌগের সাধারণ কার্যকরী মূলক CHO তাকে অ্যালডিহাইড বলে। আচ্ছা, তারপর ফ্যাটি অ্যাসিড কাকে বলে? ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড যে জৈব যৌগের সাধারণ কার্যকরী মূলক COOH তাকে ফ্যাটি অ্যাসিড বলে। আচ্ছা আচ্ছা, যে ফ্যাটি অ্যাসিড বললে, অ্যালডিহাইড বললে আর অ্যালকোহল বললে, এদের সবারই গোত্রের একটা নিজস্ব কার্যকরী মূলক আছে, আর একটা কমন মূলক কিন্তু এদের সাথে যুক্ত থাকে সবসময়। অ্যালকোহল, অ্যালডিহাইড আর ফ্যাটি অ্যাসিড, কি সেই কমন মূলকটা? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত বলতে পারবা? বলো তো। CnH2n+1। এন কি এখানে? এন হচ্ছে কার্বন সংখ্যা। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তো এই যে সমগোত্রীয় শ্রেণী, এই যে একই সমগোত্রীয় একটা শ্রেণীর যে বৈশিষ্ট্য থাকে, কমন দুইটা বৈশিষ্ট্য বলতে পারবো আমাকে? বলো তো। সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ কার্যকরী মূলক থাকবে। আচ্ছা আচ্ছা আর তাদের রাসায়নিক ও ভৌত ধর্মের মিল থাকবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তোমাকে আমি যদি এখন লিখতে দিই, যে কিছু অণু লিখতে দিই, তুমি পারবা? হ্যাঁ। তো ঠিক আছে, লেখো তো, নাও অণু, সময় নিয়ে লিখবা। তুমি ফার্স্টে লেখো বিউটেন, লেখো বিউটেন। বিউটেন। সুন্দর, মুছো। এবার লেখো প্রোপিন। প্রোপিন লেখো তো, প্রোপিন। প্রোপিন, হ্যাঁ হয়েছে, মুছো। বিউটানল লেখো তো, বিউটানল। সুন্দর লেখা হচ্ছে কিন্তু, লেখো। ঠিক আছে। এবার লেখো 2,3-ডাইমিথাইল পেন্টানল। এটা লিখে নাও বাংলায়, 2,3-ডাইমিথাইল পেন্টানল। সময় আছে আমাদের হাতে, তুমি আস্তে লেখো, পেন্টানল। আচ্ছা, ওকে, লেখো। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো। লেখো 2-মিথাইল 3-ইথাইল পেন্টানোইক অ্যাসিড। 3-ইথাইল অ্যাসিড। আচ্ছা, লেখো।
ওকে, হয়েছে। তারপরে বিউটা ন্যাল লেখো তো, বিউটানেল। বিউটানেল। আচ্ছা, হয়েছে, ওকে। এখন আমি তোমাকে বিউটানেলে, এদিকে দেখো, যদি আমি দিই যে 2,2-ডাইমিথাইল 3-ইথাইল হ্যান ত্যান, এইগুলো পারবা তুমি করতে? আচ্ছা, ঠিক আছে, তা করতে হবে না এটা। তো তুমি এবার মুছে একটা জিনিস লেখো, মিথেন লেখো, মিথেন। এটা কোন গোত্রের ফার্স্ট মেম্বার? মিথেন, অ্যালকেন। অ্যালকেন। এবার অ্যালকিন লিখবা, মিথিন লেখো, মিথিন। মিথেন হয় না। কেন? মিথেন হয় না কারণ মিথেনে হচ্ছে কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকতে হবে। এখন সেখানে তো দুটো কার্বন লাগবে, দুটো কার্বন হলে তো আবার ইথিন হয়ে যাচ্ছে। আচ্ছা, সেজন্য মিথিন, তাহলে মিথিন হবে না, না হয় না। আচ্ছা, তাহলে অ্যালকিনের ফার্স্ট মেম্বার কে তাহলে? অ্যালকিনের ইথিন, সবচেয়ে ছোট মেম্বার। সবচেয়ে ছোট ইথিন। তাহলে অ্যালকাইনে ওইটা হবে ওইরকম? ওখানে তো ত্রিবন্ধনের ব্যাপার, কার্বন কার্বন। আচ্ছা, ওকে। তারপর যদি আমি তোমাকে বলি মিথানল লিখতে, পারবা? এটা লেখো তো, মিথানল লিখতে। মিথানল। এখানে কয়টা মূলক আছে এখানে? মূলক দুটো, কে কে? অ্যালকাইল মূলক আর হাইড্রোক্সাইড মূলক। ওকে, বাহ, ভালোই পড়ছো তো। আচ্ছা, আর একটা বিষয় বলি, সেটা তুমি ওখানে দাঁড়াই বলো। সেটা হলো যে জৈব যৌগে একটা ব্যাপার আছে, এটা তুমি নাও পড়তে পারো, সমস্যা না পারলে। যে প্রাণ শক্তি মতবাদ কি জানো এটা জৈব যৌগে? হ্যাঁ। কি এটা? একসময় প্রাচীনকালে এই জৈব যৌগটা শুধুমাত্র প্রাণীদেহে পাওয়া যেত, মানে ল্যাবে বা কৃত্রিম ভাবে এটা তৈরি করা যেত না। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে, এই ধারণাটাকে প্রাণশক্তি মতবাদ বলা হয়। এটা হচ্ছে সুইডিশের একজন বিজ্ঞানী বার্জেলিয়াস, তিনি এই ধারণাটার আবিষ্কারক, মানে তিনি প্রবক্তা, উনি প্রতিষ্ঠা করে ধারণাটা, এটা সঠিক। তো তারপরে কি এই ধারণা আজও আছে? না, 1828 সালের পর থেকে এই ধারণাটা আর নাই। মানে একজন বিজ্ঞানী হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া সার তৈরি হয়ে গেছিল। সার? হ্যাঁ, ইউরিয়া। ইউরিয়া সার হোক, আমাদের দেশে তো ইউরিয়া সার দেয় ফসলে। তো এটা হয়ে যাওয়ার পরে তখন থেকে কি হয়, প্রাণশক্তি মতবাদ ওটা মানে মানা হয় না, বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সেই ধারণাটা তো থাকে না। তো ঠিক আছে।